চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি রাফিকে মারতে পাঠিয়েছিলাম। আসলে রুদ্র ভাই আর বেঁচে নেই। কি? রাফি ওকেও মেরে ফেলেছে? তা তোরা কি আমাকে এই খবর শোনানোর জন্য আসলি? না ভাই, আমরা একজনকে আপনার সাথে দেখা করতে এনেছি। কে সে? আমি। দরজার পিছন থেকে সামনে এসে বলল রাফি। কে রে তুই? তোদের আজরাইল, রাফি দা মাফিয়া কিং। বলেই রাফি ডেভিডের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ল, কিন্তু ডেভিড লিটনকে তার সামনে নিয়ে আসলো, তাই গুলিটা লিটনের লাগে। রাফি যেহেতু দূরে ছিল তাই গুলি লিটনের শরীর ভেদ করতে পারেনি। নিশি আর রোকেয়া ফায়ারিং শুরু করে। আবার ওইদিকে রাফি, জিহাদ, বীর আর রাহুলও ফায়ারিং শুরু করে। যেহেতু রাফি হুট করে হামলা করে তাই ডেভিডরা কিছুই করতে পারেনি। আর এদিকে রোকেয়ার গুলি লাগে আর সে নিচে পড়ে যায়। ডেভিড তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু এদিকে বুলেটের তুফান চলতেছে, তাই রোকেয়াকে রেখেই নিশি আর ডেভিড পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। রাহুল আর সাব্বির ওদের পিছনিতে গেলে রাফি ওদের থামায়। কি হলো ভাই, আমাদের আটকালেন কেন? ডেভিডের পিছু করতে হবে না। কেন ভাই, ডেভিড তো পালিয়ে গেল। রাফি জোরে জোরে হাসা শুরু করলো। সেটা কোনো সাধারণ হাসি ছিল না, বরং সেটা একটা পৈশাচিক হাসি ছিল। এই হাসির মানে রাফির প্ল্যান কাজ করছে, এখন শুধু খেলা হবে, মৃত্যুর খেলা। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ডেভিড তো বেরিয়ে গেল, আমি চেয়েছি বলেই যেতে পেরেছে। মানেটা কি? তোর মাথায় কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। রাফির খেলা রাফি আর আল্লাহ তাআলা বাদে কেউ বুঝতে পারে না। ভাই তুই আমাদের বুঝিয়ে একটু বল। পরে বলবো, এখন রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়। সন্ধ্যায় দ্বীপের সাথে অনেক কথা আছে, আজকেই সব প্ল্যান তোদের সাথে শেয়ার করব। সবাই তো বুঝলাম না, কিন্তু এই ডাইনিকে আমাদের সাথে নিয়ে যাব কেন? মাঝে মাঝে ডাইনিরাও অনেক কাজের হয়। মানে? এখনই সব মানে বুঝলে কি হবে, সন্ধ্যায় সব কিছু বলবো। আর এই রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়, এর চিকিৎসা করাতে হবে। রোকেয়া গুলি খেয়ে সেন্সলেস হয়ে গেছে। তারপর সবাই তাদের ফ্ল্যাটে পৌঁছে গেল। সন্ধ্যার দিকে দ্বীপ ফ্ল্যাটে আসলো। আমাকে একবার বলে না ভাই যে তোমরা এই ভার্সিটিতে ভর্তি হয়েছো, তাহলে আমি সাহায্য করতে পারতাম। ওকে বললে তুইও ওদের মতো আমাকে আটকাতি যে এটা করা রিস্ক, ওটা করা রিস্ক। ওহ, তাহলে এই ব্যাপার। তার ওকে আর কি ব্যবস্থা করছো? তাকে ডাক্তার দেখে গিয়েছে, গুলি বের করা হয়েছে, এখন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, প্লাস বিছানার সাথে হাত পা বাঁধা আছে। কিন্তু আমরা এখনও ওকে বাঁচিয়ে রেখেছি, তাই তো বুঝতে পারতেছি না কেনই বা ডেভিডকে এভাবে পালিয়ে যেতে দিয়েছি। সব বলবো আজকে, আগে দ্বীপ বল, কেয়া কি এখন ঠিক আছে? এখন ঠিক আছে, আমি ওকে সব বলে দিয়েছি, আপনার ব্যাপারে আমার ব্যাপারে। আর ইউ আউট অফ মাইন্ড দ্বীপ? তুই কি জানিস তুই কি করলি? এর ফলে আমরা কত বড় বিপদে পড়বো তুই ভাবতেও পারবি না। এখন যদি কেয়া কাউকে কিছু বলে দেয়? আমি কাউকে কিচ্ছু বলবো না। দরজার আড়াল থেকে বের হয়ে আসলো কেয়া। তুই এখানে? তোমার পিছু নিয়ে এখানে এসেছি। কিন্তু কেন? তুই জানিস না রাফি ভাই এসব পছন্দ করে না? এ তোমাদের কাছে রাফি হতে পারে, কিন্তু আমার কাছে আমার বন্ধু রাকিব। কেয়া, তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। আমি তো যাওয়ার জন্য এখানে আসিনি, আমি এসেছি তোমাকে সাহায্য করতে। মানেটা কি কিয়া? মানেটা হলো আমি রাফিকে সাহায্য করতে চাই। তুই কিভাবে সাহায্য করবি? আমি জানি না, কিন্তু আমি সাহায্য করতে চাই। রাফি তুই কি চাস? কে এখানে থাকবে কিনা? কে আমাদের সাহায্য করতে পারবে? ভাই, কিন্তু কিভাবে? সেটা আস্তে আস্তে জানতে পারবি। ঠিক আছে, কিন্তু এখন বল তুই ডেভিডকে কেন যেতে দিলি, এটা আগে বল। তখন রাফি আর রুদ্রের মধ্যে যা যা কথা হয়েছিল তা সব খুলে বলল। এইসবের সাথে বিদেশি মাফিয়ারা আছে, এটা তো আমরা অনেক আগের থেকে জানি, কিন্তু এসবের সাথে ডেভিডকে যেতে দেওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি না। আমি ইচ্ছে করলে সেইখানে ডেভিডকে মারতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি সবাইকে একসাথে শাস্তি দিব, আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একসাথে নিব। আমি যদি ডেভিডকে মেরে ফেলতাম তাহলে বিদেশি ডনদের আমি ধরতে পারতাম না, আর ডেভিডের মৃত্যুর পরে সবাই সতর্ক হয়ে যেত। এখন যেহেতু ডেভিড কোনো মতে বেঁচে গেছে,
সে অবশ্যই আমাদের উপর অ্যাটাক করবে, আর তার জন্য তার বিদেশি ডনদের সাহায্য অবশ্যই লাগবে। এখন শুধু তাদের এই দেশে আসার অপেক্ষা। সবই তো বুঝলাম, কিন্তু রুকিয়ার কি করবি? রাফি কিছু বলবে তার আগেই রোকেয়ার আওয়াজ শুনতে পেল সবাই। মনে হয় রোকেয়া গান ফিরছে। তাহলে এবার কি করব আমরা? এবার রোকেয়ার থেকে ডেবিট আর বিদেশি ডনদের ব্যাপারে জানতে হবে। কিন্তু সে কি বলবে? এমনিতেই বলবে না, 3rd ডিগ্রি দিতে হবে। না জিহাদ, আমার একটা নীতি আছে, আমি কোনো মেয়ের উপর হাত তুলি না, মারতে হলে এক গুলিতে মেরে ফেলি। কেয়া, তুমি যখন আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি রোকেয়ার থেকে সব ইনফরমেশন কালেক্ট করো, আর এজন্য তোমার যা যা করা উচিত তাই করবে। ভাই কেয়া কি পারবে? হোয়াই নট ব্রো, আমি অবশ্যই পারবো। এবার শুধু তোমরা দেখো এই কে আর খেলা। তারপর কেয়া রোকেয়ার রুমে গেল। রাফি আর সবাই রুমের বাহিরের সোফায় বসে আছে। হঠাৎ রোকেয়ার রুম থেকে রোকেয়ার চিৎকার শোনা গেল। কেয়া ওর খেলা শুরু করে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে কেয়া তোকে খুন করতে দেখে যেভাবে ভয় পেয়েছিল, আর ওর চোখে তোর জন্য ঘৃণা দেখেছিলাম, আর সেই কেয়া তোকে সাহায্য করছে। আমারও একই প্রশ্ন। আসলে ভাই কেয়া যদি জানতো যে তুমি রাফি দা মাফিয়া কিং, তাহলে সে কখনো তোমাকে দেখে ভয় পেত না। কেন, কেয়া কি আমাকে চিনে নাকি? জি ভাই। রাহুল, সাব্বির, জিহাদ একসাথে বলে উঠলো, মানে? ভাই কেয়া আসলে তোমাকে ভালোবাসে। মানেটা কি? আমি সত্যি বলছি ভাই। কেয়া তো আমার নামও কখনো শুনেনি, তাহলে কিভাবে আমাকে ভালোবাসবে? ভাই আপনার নাম সে অনেক আগেই শুনছিল। রাফির নাম তো দেশের কেউ জানতো না, তাহলে কেয়া কোথা থেকে শুনবে? তখন দীপ বলে, দেশের কেউ জানতো না, কিন্তু আমি তো জানতাম রাফিদা মাফিয়া কিংয়ের কথা। আসলে আমি কি কাজ করি কেয়া হঠাৎ জেনে ফেলে, তাই আমি তাকে বলেছিলাম যে সব মাফিয়া খারাপ হয় না, কিছু কিছু মাফিয়া আছে যারা ভালো কাজ করে, দেশের মানুষদের সাহায্য করে, দেশকে রক্ষা করে, ঠিক রাফি ভাইয়ের মতো। তখন থেকেই রাফি ভাই যখনই দেশের জন্য বা সাধারণ মানুষের জন্য কিছু করত, তখন আমি কেয়াকে তা বলতাম। তখন থেকেই কেয়া রাফি ভাইকে ভালোবাসতে শুরু করছে। কেয়া আমাকে রাফি ভাইয়ের ছবি দেখাইতে বলছিল, কিন্তু আমি তাকে রাফি ভাইয়ের ছবি দেখাই নাই, কারণ ভাইয়ের হুকুম ছিল। ভাই সত্যি বলছি, কেয়া তোমাকে অনেক ভালোবাসে। তা হয় না দীপ? কেন নয়? রাফি পিছনে তাকিয়ে দেখে কেয়া রাফির পিছনে দাঁড়িয়ে আছে। সে রাফির সামনে এসে আবার একই প্রশ্ন করলো। কারণ আমি চাই না আমার লাইফের সাথে কেউ যুক্ত হয়। আমার জীবনের কোনো গ্যারান্টি নেই। আমি আমার বাবা আর বড় ভাইকে হারিয়েছি। আমি আর চাই না কেউ আমাকে ছেড়ে চলে যাক। কিন্তু আমি তোমার জীবনের সাথে জড়াতে চাই। আমি তোমার জীবনের সাথে নিজের জীবন মিশিয়ে এক জীবন করতে চাই। কেয়া এসব কথা পরে হবে, এখন বলো রোকেয়ার কাছ থেকে কিছু জানতে পেরেছিস? হ্যাঁ ভাইয়া, আমি জানতে পেরেছি যে ডেভিড এখন তার সুন্দরবনের ফরেস্ট গেস্ট হাউসে লুকিয়েছে। আমি আরও জানতে পেরেছি যে আজকে রাতে বিদেশি ডন আসবে সেই গেস্ট হাউসে। এই কথা শোনার পর রাফি পৈশাচিকভাবে হাসা শুরু করলো। এই হাসির মানে কিছু একটা হতে চলেছে। এখানে সবাই জানে এই হাসির মানে মৃত্যুর খেলা হবে আজকে। রোকেয়াকে শেষ করে দে আর সবাই রেডি হয়ে নে, আজকে রাতে খেলা হবে মৃত্যুর খেলা। সবাই সবার রুমে চলে গেল। দীপ জিহাদের সাথে গেল কিছু প্ল্যানিং করতে। পরে কেয়া রাফিকে বলল, আমার কথা কি একটু ভাবা যায় না? কেয়া তুমি কি জানো, যখন আমি প্রথম ভার্সিটিতে যাই তখন সবাই আমাকে খ্যাত বলে অত্যাচার শুরু করে, কিন্তু একমাত্র তুমিই আমাকে সাহায্য করেছিলে। আমি তোমার ভিতরে একটা পিওর মন দেখতে পেয়েছিলাম। ধীরে ধীরে তোমাকে আমার ভালো লাগা শুরু হয়। আমি জানি না সেটা ভালোবাসে কিনা, কিন্তু আজকের পর যদি আমি বেঁচে যাই তাহলে তোমাকে নিয়ে ভাববো। দেখা হবে আমাদের, এটা শিওর। দেখা যাবে। বিকাল 4টার দিকে সবাই রেডি হয়ে গেল ফরেস্ট গেস্ট হাউসে যাওয়ার জন্যে। সবাই কি রেডি হয়েছে? আমরা রেডি, প্লাস সব প্ল্যানিং করা আছে। আমিও রেডি। না, তুই কোথাও যাবি না। কিন্তু কেন? কারণ সেখানে বিপদ আছে। আমি কোনো বিপদকে ভয় পাই না। ইউ শুড আন্ডারস্ট্যান্ড, সেখানে অনেক রিস্ক আছে। আমরা সেখানে গিয়ে জীবিত নাও ফিরে আসতে পারি। আই ডোন্ট কেয়ার। ওকে, আমার সাথে আসো। তারপর রাফি কেয়াকে একটা রুমে নিয়ে যায়। তারপর কথা বলার অজুহাতে কেয়াকে ওই রুমের ভিতর আটকে রাখে।
রাফি দরজা খোলো। সরি ফর দিস, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে নাও আসতে পারি। তাহলে আমাকে এখান থেকে বের করবে কে? এটা অটোমেটিক দরজা, 1 ঘন্টা পর ঠিকই দরজা আনলক হয়ে যাবে। তারপর রাফি কেয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে নিয়ে ফরেস্ট গেস্ট হাউসের দিকে রওনা দেয়। প্রায় 4 ঘন্টা পর সেইখানে পৌঁছলো। সাবধানে, এই গেস্ট হাউসের চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে। তাহলে আমরা ভিতরে যাব কিভাবে? চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। মানে হলো রাহুল সিসিটিভির মনিটরের সামনে যেসব গার্ড থাকে তাদের সবাইকে কিনে নিয়েছে। রাফি ভাইয়ের কথা মতো তারা এখন মনিটর রেকর্ডিং ভিডিও দেখছে। এখন তাহলে যাওয়া যাক। সবাই গেস্ট হাউসের সামনে গেল। চারদিকে যেসব গার্ড ছিল তাদের সাইলেন্সার গানের মাধ্যমে মেরে ফেলে সবাই পিছনের দরজা দিয়ে ভিতরে গেল। সবাই মিটিং রুমের দরজার আড়ালে দাঁড়ালো। এখানে সব হারামিরা একসাথে আছে। চিন্তা করিস না, আজকে এখানে কেউ বাঁচাতে পারবে না। বিদেশি ডনদের বডিগার্ডদের খুব বুদ্ধিমানের সাথে সবাই মেরে ফেললো সাইলেন্সার বন্দুকের সাহায্যে। ডেভিডরা কিছু বোঝার আগেই রাফি আর ওর টিম সবাইকে চারদিক থেকে ঘিরে ফেলে। তোরা এখানে? রাশিয়ার ডন ইংলিশে প্রশ্ন করে, এটা কে ডেভিড? তারপর রাফি উত্তর দিল, ইউ অ্যান্ড ইউয়ার্স ডেট, রাফি দ্য মাফিয়া কিং। পাকিস্তানি ডন বলে, তুম ইহা পার আ তো গয়া হো পার জিন্দা নেহি যা পাওগে, গার্ডস মার ডালো সবকো। ওহ হে, ইউ আর ফুলস, উই কিল্ড এভরিবডি অলরেডি, নাও ইউ আর অল ফিনিশড। সবাই যখন কথা বলছিল তখন হঠাৎ ডেভিড গুলি করা শুরু করলো। রাফি আর ওর টিম সবাই টেবিল, সোফা, আলমারির পিছনে লুকিয়ে ফায়ারিং করা শুরু করলো। ছোট একটা রুম, তাই কেউ পালাতে পারলো না। রাফির প্রথম গুলিটা পাকিস্তানি ডনের লেগেছে, তারপরের গুলিটা দুবাই ল্যান্ডার লেগেছে। এইদিকে সাব্বিরের হাতে গুলি লেগেছে। রাহুল সাব্বিরকে সেফ রেখে ফায়ারিং চালাচ্ছে। একে একে যখন সব বিদেশি ডন মারা গেল তখন শুধু ডেভিড বেঁচে আছে, আর সবার গুলিও শেষ হয়ে গেছে। রাফি, তুই যদি সত্যি মাফিয়া কিং হয়ে থাকিস তাহলে আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট কর। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তারপর দুইজন হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করে। প্রথম রাফি কভার ফাইট করলেও পরে অ্যাটাক টেকনিক ইউজ করে। একসময় ডেভিড রাফির লাথি খেয়ে ফ্লোরে গিয়ে পড়ল। ডেভিডের সামনে তার বডিগার্ডের বন্দুক পড়ে রইল। সেটা ডেভিড হাতে নিয়ে রাফির দিকে তাক করে গুলি করলো। কেউ কিছু বুঝতে পারার আগেই কেয়া ফ্লোরে লুটিয়ে পড়ল। হ্যাঁ, সবাই ঠিক ধরেছেন, কেয়ার বুকে গুলিটা লেগেছে। আসলে কেয়া রাফির সামনে গিয়ে দাঁড়ায় আর তার গুলিটা লেগে যায়। তোরা কেয়াকে সামলা, কথাটা বলেই রাফি ফ্লাইং কিক দিয়ে ডেভিডের হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। তারপর রাফি কুংফু স্টাইলে ডেভিডের গলায় আঘাত করে, ফলে তার গলার হাড় ভেঙে যায় আর অনবরত নাক আর মুখ দিয়ে রক্ত পড়া শুরু করে। ডেভিড ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। ভাই, আমাকে মাফ করে দাও, আমি আর খারাপ কাজ করব না ভাই। আমার ভাইকে কি তোরা কেউ রেহাই দিয়েছিলি? বলেই রাফি ডেভিডের মাথা বরাবর একটা ঘুষি মারলো, আর ডেভিডের মাথা টেবিলের কোণে লেগে ফেটে যায়, আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্যে সেইখানে তার মৃত্যু হয়। তারপর সবাই কেয়াকে গাড়িতে করে হাসপাতাল নিয়ে যায়। দীপ্ত তার বোনের জন্য কান্না করে শেষ, আর রাফিরও চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। রাফি তাড়াতাড়ি তার চোখের পানি মুছে ফেললো। হাসপাতালে কেয়াকে আর সাব্বিরকে ভর্তি করানো হলো। সাব্বিরের হাতে গুলি লেগেছে, তাই চিন্তার কিছু নাই, কিন্তু কেয়ার বুকে গুলিটা লাগার ফলে অনেক সিরিয়াস কিছু হতে পারে, এই কথাটা ডাক্তার তাদের বলল। দীর্ঘ 4 ঘন্টা অপারেশনের পর কেয়ার অপারেশন সাকসেসফুল হয়। কেয়ার জ্ঞান ফেরার পর থেকে সে শুধু রাফিকেই খুঁজে যাচ্ছে, তাই রাফি কেয়ার কেবিনে গেল আর সবাই কেবিন থেকে বের হয়ে গেল। রাফি কেয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। কেন আমার জীবন বাঁচালে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি রুম থেকে বের হলে কিভাবে? 1 ঘন্টা পর বের হলে এত তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছানো অসম্ভব। তুমি হয়তো ভুলে গেছো যে রুমে একটা জ্বালানাও ছিল, সেই জ্বালানার কাজ পুরোটা ভেঙে তারপর বের হয়েছি। সত্যি বুদ্ধি আছে তোমার। রাফিদা মাফিয়া কিংকে ভালোবেসেছি, অন্তত এইটুকু বুদ্ধি না থাকলে কি আর হয়? আমি বলছিলাম যে সেখান থেকে যদি জীবিত ফিরে আসতে পারি তাহলে তোমার ব্যাপার নিয়ে ভাববো। তা কি ভেবেছো? উইল ইউ ম্যারি মি? সত্যি?
এক সপ্তাহ পর রাফি আর কেয়ার বিয়ে হয়ে গেল। তারপর বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব দীপকে বুঝিয়ে দিয়ে কেয়াকে নিয়ে কানাডায় চলে গেল রাফি। তো আজকে আমাদের গল্পটা এখানেই শেষ। তো কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে, ভালো লাগলে লাইক করবেন। আর এরকম গল্প আরও শুনতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে পুরো গল্পটা শোনার জন্যে।